মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন, সেটা আপনারা জানেন না। সবকিছুই অভাব, যোগ্যতা, দক্ষতা, সবকিছুই অভাব। সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না। আপনি জমিদস্যু, নো প্রবলেম, তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে। আপনি অসৎ ব্যবসায়ী, আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে। আপনি টাকা পাচার করছেন, নো প্রবলেম। পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক, যে তার ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা নাই। আমাদের যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন শুল্ক চুক্তি, সেই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে সার্বিকভাবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। ডক্টর কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই যে বহুল আলোচিত বিতর্কিত যে শুল্ক চুক্তি মার্কিন সরকারের সঙ্গে আমাদের সম্পাদিত হলো, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য, বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয়। আপনার কি মনে হয় যে আসলে এখানে কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে? না, একেবারে না। আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি, এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া। আমাদের কূটনীতিক ফেলিয়ারের জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে। এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই, এবং এই অনির্বাচিত একটা সরকার, এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না, এই সরকারের লোকগুলি কেউ পছন্দ করে না। আর দক্ষতা, কূটনীতিক দক্ষতা, সবকিছুই অভাব, যোগ্যতা, দক্ষতা, সবকিছুই অভাব। সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। তাহলে যে চুক্তি সম্পাদিত হলো, কূটনৈতিক অর্জন একেবারেই নেই, অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গা ফিরেছে, যে একটা চ্যালেঞ্জ ছিল, বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছালাম। কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে এবং আপনি এটাকে একেবারেই তো কূটনৈতিক অর্জন বলতে রাজি নন। কিন্তু তাহলে না, সরকার এটা কূটনীতিক, শুনেন, কূটনীতিক ব্যর্থতা। এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি, কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন, তখন বুঝবেন তারা খুশি কি খুশি না। সো এটা, দ্যাটস দ্য প্রুফ। নট একটা আমলা কি বলেছে, বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে, এইগুলো গুরুত্বপূর্ণ না। ব্যবসায়ীরা কি বলে, আর দে হ্যাপি উইথ দ্য সিচুয়েশন? দে আর নট। সো দ্যাটস দ্য ট্রুথ। তাহলে আমাদের যে অর্থনীতির মূল মেরুদণ্ড, আমাদের রপ্তানি খাত, পোশাক পণ্যের ক্ষেত্রে, সেটা কি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে আপনার মনে হয়, যদি এই পরিমাণ শুল্ক দিয়ে রপ্তানি করতে হয়? না, আমেরিকা ছাড়া অন্য মার্কেট আছে। আমেরিকা বোধহয় আমাদের 30% মার্কেট, আরো নতুন মার্কেট বাড়বে। সো এটাতে ওই ধরনের ক্রাইসিস হবে না। মানে আমাদের এই ব্যবসাটা, এই শিল্পটা টিকে থাকবে। কিন্তু ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে। এবং একটা কূটনীতিক কূটনীতিক ভাবে ব্যর্থ একটা সরকারকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এটাই দুঃখজনক। কূটনৈতিকভাবে ব্যর্থ সরকার, এই বিষয়ে আমি আরেকটু প্রশ্ন আশা করবো। তার আগে একটু জেনে নিতে চাই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে বিষয়গুলা, আহ, তাহলে আমাদের যদি কোনো অর্জন নাই থেকে থাকে, তাহলে কি এমন গোপন জিনিস এর মধ্যে রয়ে গেল যে সেটি মেনে নিয়েও আমাদেরকে এমন একটি চুক্তিতে যেতে হলো? সেটি কি আপনার ধারণা, আমরা কি একটু জানতে পারি কিনা? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা অনির্বাচিত সরকার করার অধিকার নেই। তারা, মানে এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার। যেখানে কোনো জনপ্রতিনিধি নেই, যেটা আপত্তি করার কেউ নেই, তাদের এই অধিকার নাই একটা সিক্রেট চুক্তি করা কোনো দেশের সাথে। সরি, এটা নেই। এবং এটা হিটলার আর স্টালিনের মধ্যে হতে পারে, হিটলার আর মুসলিনের মধ্যে হতে পারে, কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এটা হতে পারে না। সো এই ধরনের সিক্রেট, গুপ্ত চুক্তি, এটার কোনো কোনো কারণ নেই। এবং জনগণের সামনে এগুলো তুলে ধরতে হবে। আমরা কিসের জন্য কি পেয়েছি, কি দিয়ে কি পেয়েছি, আমি জানতে চাই নাগরিক হিসাবে। এই অধিকার আমাদের নাই এই সরকারের সময়। ওকে, আপনি বলছিলেন যে কূটনৈতিক ভাবে সম্পূর্ণভাবে একটি ব্যর্থ সরকার। কূটনৈতিক ভাবে তো বটেই, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এ যাবৎ গত 12 মাসে বলতে গেলে 11বার বিদেশ সফর করেছেন, এবং প্রত্যেকটিতেই আমরা যেটা জেনেছি তার ব্যক্তিগত সফর।
রাষ্ট্রীয় অর্জন আমাদের শূন্য একেবারে বলতে গেলে, সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা সম্পন্ন একটি সরকার। কিন্তু রাজনৈতিক ভাবে বা অর্থনৈতিক ভাবে, সামাজিক দিকগত ভাবে কোন ধরনের সফলতা কি সরকারের রয়েছে নাকি আছে, আপনার কি মনে হয়? আপনি আবার একটু বলেন, মানে কূটনীতিক ভাবে তো আমি একটা দেশে বেড়াতে গেলে আমাদের কূটনীতিক কোনো বিরাট অর্জন হবে এটা তো বলা উচিত না। আর বড় কথাটা, সবচেয়ে বড় জিনিসটা হলো যেটা আমরা দেশে আইনের শাসন ফেরত আনতে হলে সেই মহিলাকে, খুনি মহিলাকে বাংলাদেশে এনে তার বিচার করা দরকার। এই সরকার এই ব্যাপারে টোটালি ব্যর্থ। তো এত ইউজলেস সরকার যে তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হারিয়েছে, এই জিনিসটা আমরা চাই। আইনের শাসন ফেরত চাই। আইনের শাসন ফেরত আসতে হলে তাহলে ভারত থেকে ওই মহিলাকে এনে তার বিচার করা দরকার। বাংলাদেশে যারা তার সাথে ছিল তাদের একজনের বিচার হয়নি। তাদের তো এতদিনে ফাঁসি হওয়া উচিত ছিল। জার্মানিতে এই ধরনের লোক নিউরেমবার্গে 1 বছরের মধ্যে ফাঁসি হয়েছে। এদের কিছু হয় না কেন? এটাই সবাই জানতে চায় যে এই সরকার এত একটা অথর্ব একটা সরকার যে তারা কোনো কাজই তারা করতে পারে না। তাদের বিদেশে 11 বার বেড়াতে গেছে, খুব সুন্দর কথা, আমিও বেড়াতে যেতে পারি, কিন্তু তাই বলে যে কূটনীতিক বিরাট একটা সফলতা এসে গেছে বিদেশে, আমি দুবাইতে বেড়াতে গেলে, দিস ইজ নট কারেক্ট। আমাদের যে জিনিসগুলি দরকার সেগুলো কি এই সরকার আদায় করতে পেরেছে? আমি বলবো না। সবচেয়ে বড় জিনিসটা হলো শেখ হাসিনাকে এই দেশে ফিরে তার বিচার করা। জি, অবশ্যই সে দাবি অনেকেরই। শেখ হাসিনার সময় যেই বা অন্যায়গুলো বা অপকর্ম ঘটেছে তার তো বিচার আমরা সবাই চাই। কিন্তু শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলোকে কোনো কিছু অর্জিত হয়েছে গত 1 বছরে, নাকি আরো সব ব্লান্ডার হয়েছে? ওই আন্দোলন বিক্রি হয়ে গেছে। যারা ওই সেই আন্দোলন করেছে তারা এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। সো আমি বলবো সেই বিপ্লব, সেই আন্দোলন একেবারে বিক্রি হয়ে গেছে। যেই ছাত্ররা মরেছে তারা হলো বেসরকারি, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং যারা ক্ষমতা নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা গ্রুপ, তারা ক্ষমতা নিয়ে তারা টাকা বানাচ্ছে। এবং আসিফ নজরুল বলে একজন আছে, তার নেতৃত্বে তারা এখন দুর্নীতিগ্রস্ত। এটা সবাই জানে, এটা কোনো সিক্রেট না। আমি কোনো সিক্রেট জানাচ্ছি না। এবং এটার উপরে প্রিসাইড করছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি ভালো মানুষ, কিন্তু উনি কোনো শক্ত অ্যাকশন নিতে পারেন না। তো এই দেশটা নিরামিষকে দিয়ে চালানো সম্ভব না। আপনি জমিদস্যুরও বন্ধু হবেন না, টাকা পাচারকারীরও বন্ধু হবেন, দুর্নীতিগ্রস্ত লোকদেরও বন্ধু হবেন, আপনি সবার বন্ধু। এই দেশে শাসন করার অধিকার সেই লোকটার থাকা উচিত না। আহ, ব্যর্থ সরকার টোটালি আপনার দৃষ্টিতে এই সরকার। সেই অ্যাবসলিউটলি সরকার। কমপ্লিটলি ব্যর্থ। আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই। আমি 16 বছরে শেখ হাসিনার আমলে আমি কখনো হতাশ হইনি। আমি সবসময় মনে করেছি এই দেশটা উঠে আসবে এবং একদিন এই দেশটা এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে। মালয়েশিয়ার মতো, থাইল্যান্ডের মতো এই দেশটা হবে কমপক্ষে। আমি এটা ভেবেছি। এখন এই আশাটা আমি ছেড়ে দিয়েছি এদেরকে দেখে। প্রফেসর ইউনূস তার দলকে দেখে আমি আমার সে আশা নাই। আমার এখন মনে হয় যে দেশে আমরা যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে তারা ছোটখাটো উন্নতি করতে পারে, কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই, আমরা একটা ধনী এবং উন্নত বাংলাদেশ দেখতে চাই, সেটা আর হবে না। বৈষম্য বিরোধীর অনেক কথাবার্তা বলে, তারা কোটিপতি হওয়ার জন্য তারা ক্ষমতায় গেছে। আমি তাদেরকে কোনো পাত্তাই দিই না। তাদের বড় বড় কথা এগুলো, তারা তাদের চাঁদাবাজি ভিডিওতে আমি টেলিভিশনে দেখেছি। আপনি জানেন তাদের চাঁদাবাজি সবাই জানে। তো চাঁদাবাজদের হাতে এই সরকার চলে গেছে এবং এটা রক্ষা করার মতো আর কোনো কোনো পথ নেই। আহ, আপনি শেখ হাসিনার বিচার চাইছিলেন, অবশ্যই যুক্তিসঙ্গত জায়গা থাকতেই পারে সেখানে। আবার শেখ হাসিনা সরকারের সময় আপনি তাও আশাবাদী ছিলেন যে দেশটা একটা জায়গায় যাবে। আর এই একদিন 1 বছর। শেখ হাসিনার পর নো, শেখ হাসিনার সময় না। আচ্ছা আশাবাদী ছিলাম যে আচ্ছা শেখ আচ্ছা আচ্ছা। হাসিনার পরে ভালো কিছু জি। একটা হবে, এই আচ্ছা আশায় আমি ছিলাম। এখন আর নাই। শেখ হাসিনার আন্ডারে ভালো কিছু হবে এটা আমি কখনো আচ্ছা। আশা করিনি। জি, শেখ হাসিনার পর ভালো কিছু হবে আমি সেটা ভেবেছিলাম, এখন আর ভাবি না। বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার টোটালি ব্যর্থ, কমপ্লিটলি ব্যর্থ, ফেলিওর একটা গভর্নমেন্ট।
এবং এই গভর্নমেন্টের যিনি স্টিয়ারিং এ বসে আছেন, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আহ, তার দায় কতখানি আপনি কি মনে করেন এখানে? আমি তো মনে হয় না যে উনি কোনো স্টিয়ারিং এ আছেন। উনি ভালো মানুষ, উনি সবকিছুতে উনি সায় দিচ্ছেন। ওনার কোনো শক্ত হাত কোনো ব্যাপারে, কোনো অন্যায় হলে, কোনো ভুল হলে উনি যে শক্ত হাতে ওটা ঠিক করবেন আমার মনে হয় না। উনি ভালো মানুষ, উনি অল পারপাস ভালো মানুষ। উনি মানে কোন দিকে ভালো, ধরে বাংলাদেশে কিন্তু ভালো মানুষ একটা দেশ যখন চালাতে পারছে না, কোনো অন্যায় প্রতিবাদ করতে পারছে না, বা উনি অন্যায় দুষ্কর্ম উনি করতে- ফেরেশতার মতো, উনি ফেরেশতার মতো একটা লোক। ওনার হুম। কোনো শক্ত কথা কাউকে বলার বা শক্ত কাজ করার ওনার ওনার ক্ষমতায় নাই। উনি কখনো করেননি জীবনে এবং এখনো শুরু করবেন না। ফেরেশতার মতো মানুষ যদি হয়ে থাকেন, তাহলে নিজের স্বার্থগুলো কেন আগে গুছিয়ে নিলেন, উদ্ধার করে নিলেন? তিনি 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের ঋণ মকুব করলেন, তিনি নিজের স্বার্থ সিদ্ধির